খুন করার পরে এই অদ্ভুত সাইকো সিরিয়াল কিলার নিয়ে যেত মেয়েদের গলার শুধু মঙ্গলসূত্র। কিন্তু কেন? কি এমন লুকিয়েছিল এই সাধারণ একটি সুতোর আড়ালে? ১৯৯৯ সাল, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ বর্ডার এলাকা। যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই অন্ধকারের সুযোগ নিয়ে বের হয়ে আসতো এক ছায়ামূর্তি। আর তার টার্গেট কোনো টাকা পয়সা বা দামি গহনা নয়, বরং সে খুঁজে বেড়াতো মেয়েদের গলার মঙ্গলসূত্র। কিন্তু কেন? এর পেছনের কারণ শুনলে আপনার গায়ের লোমও খাড়া হয়ে যাবে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৬ সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি ক্রাইম থ্রিলার সিরিজ থাদায়াম। ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের গল্পটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। ঘটনা শুরু হয় ১৯৯৫ সালে, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের বর্ডার এলাকা। রাতের বেলায় একজন লোককে দেখা যায় দিকবিদিক ছুটে বেড়ানোর জন্য, কারণ তাকে নিজের জীবন বাঁচাতে হবে। আর তারই পেছনে ছুটে বেড়াচ্ছিল তাকে খুন করার জন্য বেশ কয়েকজন সন্ত্রাসী। সেই লোকটা যখন হন্তদন্ত হয়ে নিজের জীবন বাঁচানোর জন্য কোনো মতে একটা রাস্তার মঞ্চে উঠে আসে, তখনই অপর দিক থেকে একটা গাড়ি চলে এসেছিল। লোকটা সেই গাড়িটা দেখে একটু স্বস্তি ফিরে পায়, সাহস পায়, কারণ সেই গাড়িটা ছিল পুলিশের গাড়ি। সে ভেবেছিল এবার হয়তো পুলিশ তাকে এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু পুলিশের গাড়ি থেকে যে পুলিশ অফিসার বের হয়, সেই পুলিশ অফিসারও লোকটাকে মারতে শুরু করে, আর সেই সন্ত্রাসীদের হাতেই তুলে দেয় তাকে মেরে ফেলার জন্য। বেচারা তখনই বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না, কারণ সেই সন্ত্রাসীগুলো তখনই তার উপরে একের পর এক ছুরি দিয়ে আঘাত হানতে থাকে, আর নির্মমভাবে লোকটাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে সন্ত্রাসীদের দলে থাকা সেই পুলিশ অফিসার পিছু হটে যায়। এই লোকটাকে, তাকে কেন মারা হলো, আর এই পুলিশ অফিসারের পরিচয় বা কি, আর সেই সন্ত্রাসীগুলোই বা কারা, এই সব কিছুরই উত্তর ধীরে ধীরে পেয়ে যাব আমরা। সিন এখানেই কাট হয়ে যায়। এরপরেই ঘটনা দেখানো হয় ১৯৯৯ সালের ঠিক একই গ্রামের। সকালবেলাতেই একজন দুধওয়ালা একটি বাড়িতে চলে এসেছিল দুধ দেবার জন্য। দরজাটা একটু খোলাই ছিল। সে কয়েকবার ডাকাতেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। আর এই জন্যই দুধওয়ালা একটু কৌতূহল বশতই উঁকি মারে ঘরের ভেতরে। আর তখনই সে দেখতে পায় এক বিভীষিকাময় দৃশ্য, কারণ সেই ঘরের ভেতরে চারদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। সে দেখতে পায় সেখানে খুন হয়ে গেছে। সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হয়। এরপরেই পুলিশ অফিসার আতিয়ামানকে দেখানো হয়। এই আতিয়ামান সেই গ্রামেরই পুলিশ স্টেশনের এসআই। আর এই আতিয়ামান পুলিশ স্টেশনে থাকার চাইতে সেখানের পাশের একটি চায়ের দোকানে বসে চা খাওয়া, সেখানের লোকদের সাথে আড্ডা দেওয়াটাকেই বেশি ভালো মনে করে। ঠিক তেমনি আজকেও আতিয়ামান সেখানেরই চায়ের দোকানে বসেই চা খাচ্ছিল আর চাওয়ালার সাথে গল্প করছিল। ঠিক ওই সময়টাতে একজন কনস্টেবল আসে আর আতিয়ামানকে গ্রামে হওয়া সেই খুনের ব্যাপারে বলে। কিন্তু খুনের খবর শোনার পরেও তার চেহারায় কোনো উদ্বেগ প্রকাশ হয় না, বরং সে খুব শান্তশিষ্টভাবে ক্রাইম স্পটে চলে যায়। আর সেখানে যাওয়ার পরেই জানতে পারে এই বাড়ির দম্পতিকে কেউ নির্মমভাবে খুন করে ফেলেছে। আতিয়ামান ক্রাইম সিনটা ভালো করে দেখার পরে জানতে পারে এখানে শুধুমাত্র খুন হয়েছে, চুরি বা ডাকাতি কিছুই হয়নি। অর্থাৎ সেই বাড়িতে থাকা টাকা পয়সা গহনা সেরকমই ছিল। খুনি শুধুমাত্র খুন করে সেখান থেকে চলে গেছে। মিসিং হওয়ার মধ্যে শুধুমাত্র মহিলার গলায় থেকে মঙ্গলসূত্রটি মিসিং হয়ে গেছে। অন্যদিকে লোকটার কোমরে থাকা সুতাটাও নেই। অর্থাৎ খুনি শুধুমাত্র তার সাথে এই দুটো জিনিসই নিয়ে গেছে। বিষয়টা আতিয়ামানকে অবাক করে। আসলে সাউথের পুরুষদের মধ্যে একটা প্রচলন ছিল কোমরের ভেতরে একটা সুতো পরা, সেই সুতোটাই খুনি নিয়ে গেছে। অন্যদিকে আতিয়ামান আরও একটা জিনিস খেয়াল করে, সেই বাড়িরই দেয়ালে রক্ত দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন আঁকা হয়েছে। এই সব কিছু দেখার পরে আতিয়ামানের মধ্যে অনেক প্রশ্নের উদ্বেগ হয়। আতিয়ামান এই জন্যই পুরো বাড়িটা তন্ন তন্ন করে সার্চ করে, কিন্তু সে একটা প্রমাণও কোথাও পায় না। এমনকি সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরাও এসেছিল, তারাও কোথাও একটা ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত পায় না। আর এতে আতিয়ামান বুঝতে পারে সে ভয়ঙ্কর এক খুনির পাল্লায় পড়েছে, যে খুবই ধূর্ত এবং খুবই নৃশংস। এছাড়া এই খুনি অনেক বেশি সাহসী, কারণ সে প্রশ্নবোধক চিহ্ন এঁকে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এছাড়াও মঙ্গলসূত্র এবং সেই সুতো নিয়ে যাওয়ার মাধ্যমে সে একটা হিন্টসও দিয়েছে পুলিশকে। এছাড়া খুন করার প্যাটার্নটাও ছিল একেবারে ইউনিক। যাই হোক, সেই দিন সেই গ্রামেরই পুলিশ স্টেশনে নতুন পুলিশ অফিসার লক্ষ্মী জয়েন হয়। আসলে এই লক্ষ্মীর বাবাও একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু পুলিশের দায়িত্ব পালন করার সময় সে মারা যায়, যার ফলে লক্ষ্মীর বাবার চাকরিটাই লক্ষ্মীকে দেওয়া হয়। আর লক্ষ্মী আজকে এই থানায় প্রথম ডিউটিতে জয়েন করে।
আর একটু পরেই দেখা যায় একজন মহিলা আসে তার কাছে একটা কমপ্লেন নিয়ে। বলে, ম্যাডাম, আমার ছেলেটা মিসিং হয়ে গেছে, প্লিজ আমার ছেলেটাকে খুঁজে বের করুন। আমি ইতোমধ্যে পুলিশ অফিসার আতিয়ামানকে আমার ছেলে মিসিং হওয়া নিয়ে কমপ্লেন করেছি, কিন্তু সে কোনো কিছুই করছে না। ঠিক তখনই লক্ষ্মী একটু রেগে যায় এবং আতিয়ামানকে ডাকে আর বলে, আপনি এই কেসটা ভালোভাবে ইনভেস্টিগেশন কেন করছেন না? এই থানায় অপরাধের কমপ্লেনের চাইতে তো আপনার নামে বেশি কমপ্লেন। ঠিকঠাকভাবে ডিউটিটা তো অন্তত করুন। এভাবে বসে বসে টাকা নেওয়ার মানে কি হয়? তখনই আতিয়ামানও রেগে যায় আর বলে, আপনার চাইতে আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাই কিভাবে কাজটা করতে হবে আমারটা সেটা আমি খুব ভালো করেই জানি। এরপরে আতিয়ামান সেই মহিলাকে বলে, ঠিক আছে, তুমি আমার সাথে এসো, আমি তোমার বিষয়টা দেখছি। আতিয়ামান মহিলাটাকে বাইরে নিয়ে একটু রাগ দেখাতে থাকে, তাকে বলতে থাকে, তুমি এমন ওভার রিয়েক্ট কেন করছো? আমি কিন্তু তোমার বিষয়ে সবকিছুই জানি। এছাড়াও তোমার হাজবেন্ড আর ছেলে কোথায় আছে আমি সেটাও জানি। একটু পরে আতিয়ামান সেই মহিলার হাজবেন্ডকে থানায় ডেকে নিয়ে আসে। আসলে সেই মহিলার একটা পরকীয়ার সম্পর্ক চলছিল, আর এই জন্য সেই মহিলা চাইছিল তার হাজবেন্ডকে তারই বাচ্চার মিসিং কেসে ফাঁসিয়ে জেলে ভরে দেওয়ার জন্য, যাতে করে সে তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে পারে বা থাকতে পারে। কিন্তু ইনভেস্টিগেশন করে আতিয়ামান এটা আগেই জেনে গিয়েছিল। এই জন্য আতিয়ামান সেই মহিলাকে প্রচণ্ড বকাঝকা করে সেখান থেকে পাঠিয়ে দেয় আর বলে, তোমাদের মতো মহিলাদের জন্যই পরিবারগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সেই মহিলাও যখন ধরা পড়ে যায় তখন মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লক্ষ্মী তার রুম থেকে এইসব কিছু দেখতে পেয়েছিল, আর যখনই সেই মহিলার আসল রূপ সে দেখতে পায়, সে বুঝতে পারে আতিয়ামানকে সে ভুল বুঝেছে। সেই দিন রাতের বেলায় দেখা যায় লক্ষ্মীর সাথে একটি ছেলে দেখা করতে আসে। সেখানে তারা গল্প করছিল। ছেলেটা তাকে জিজ্ঞেস করে তার প্রথম দিনের ডিউটি কেমন ছিল। লক্ষ্মীও বলতে শুরু করে আসলে এই ছেলেটির সাথেই লক্ষ্মীর কয়েকদিন পরেই বিয়ে হতে যাচ্ছে। এরপরেই দেখা যায় লক্ষ্মী তার সাথে বিয়ের শপিং করতে বের হয়। ঠিক তখনই একজন কনস্টেবল লক্ষ্মীর সাথে এসে দেখা করে আর জানায় সেই গ্রামে আরও একটি খুন হয়ে গেছে। লক্ষ্মী সেখানে যে জানতে পারে সেই বাড়ির দম্পতিকেও কেউ খুন করে ফেলেছে। লক্ষ্মী সেখানে আসার পরে জানতে পারে সে যেদিন এই থানায় জয়েন হয়েছে সেই দিনও এই গ্রামে আরও একজোড়া খুন হয়েছে। সেই খুনের প্যাটার্নটাও ঠিক একই রকম ছিল। এছাড়া লক্ষ্মী দেখতে পায় সে আসার আগেই সেখানেই চলে এসেছিল আতিয়ামান, আর সেখানে সে ক্রাইম সিনটা ইনভেস্টিগেশন করছিল। এছাড়া লক্ষ্মী দেখতে পায় সে একাই পাগলের মতো নিজের সাথে কথা বলছে। এটা দেখে লক্ষ্মী অবাক হয়ে যায়। এছাড়া তখনই লক্ষ্মী ডিএসপির কথাও মনে পড়ে। আসলে এই থানায় যেদিন প্রথম সে এসেছিল ডিএসপিও তার সাথে দেখা করেছিল আর বলেছিল এই আতিয়ামান এবং সে একই বেচমেট, একই সাথে জয়েনও হয়েছে। কিন্তু আজকে সে ডিএসপি হয়ে গেল, আতিয়ামান এখনো এই থানায় এসআই হিসেবেই রয়ে গেছে। কারণ আতিয়ামান নিজের কাজটা কখনোই ঠিকঠাকভাবে করে না। এর থেকে আতিয়ামানের কাছে প্রিয় চায়ের দোকানে যেয়ে বসে চা খাওয়াটা এবং গল্প করাটা। এটা শুনে লক্ষ্মীর প্রচণ্ড মেজাজ খারাপ হয় আর বলে, যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজই করে না এমন লোকের পুলিশ ডিপার্টমেন্টে থাকারই বা কি দরকার, সে চাকরিই বা কেন করছে। লক্ষ্মী তখনই বুঝতে পারে আতিয়ামান আসলে এখানে ইনভেস্টিগেশন করছে না, বরং শুধুমাত্র দেখানোর চেষ্টা করছে যে সে ক্রাইম সিনে এসেছিল আর ইনভেস্টিগেশন করছে। সেদিন রাতের বেলায় লাক্সি যখন বাড়ি ফিরছিল হঠাৎ করে সে দেখতে পায় এই পুলিশ অফিসার আতিয়ামান রাতের বেলা বাচ্চাদের টিউশন পড়াচ্ছিল। এটা দেখে সে একটু অবাক হয় আর কনস্টেবলকে জিজ্ঞেস করে, সে তো আমাদের থানায় এসআই, কিন্তু সে বাচ্চাদের টিউশন কেন করাচ্ছে? তখন সেই কনস্টেবল বলে, ম্যাম, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আসলে আমাদের থানায় যতজন পুলিশ অফিসার রয়েছে বা এসেছে তাদের থেকে সব থেকে ভালো হচ্ছে এই আতিয়ামান স্যার। সে অনেক বেশি মেধাবী এবং দক্ষ। ডিএসপি স্যার আপনাকে সেই দিন আতিয়ামান স্যারের ব্যাপারে যা যা বলেছে সবকিছুই ছিল মিথ্যে। আসলে ডিএসপি স্যারের ডিএসপি হওয়ার পিছনেও আতিয়ামান স্যারেরই অবদান রয়েছে। ডিএসপি স্যার যখন কেসটা ইনভেস্টিগেশন করছিল এই আতিয়ামান স্যারই রাত দিন খেটে সেই কেসটা তাকে সলভ করে দিয়েছিল, কিন্তু ডিএসপি স্যার পুরো ক্রেডিটটা নিজের উপরে নিয়ে নিয়েছিল আর আতিয়ামানকে সাইড করে দিয়েছিল, যার ফলে সে প্রমোশন পেয়ে গেছে আর আতিয়ামান স্যার এখনও এসআই রয়ে গেছে। শুধু ডিএসপি স্যারই নয়, এই থানার এরকম আরও অনেক পুলিশ অফিসারই রয়েছে যারা আতিয়ামানকে শুধুমাত্র ব্যবহার করেছে নিজেদের প্রমোশন হাতিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে সহজ সরল পরিশ্রমী আতিয়ামান একবারও নিজের প্রাপ্য সম্মানটুকু পায়নি। আতিয়ামান স্যারও এইসব কিছুই জানে, কিন্তু এইসব বিষয়ে সে কখনো কোনোভাবেই কমপ্লেন করেনি। তার কাজটা সে শুধুমাত্র করে গেছে, কিন্তু এখন সে চাইছে ভলেন্টারি রিটায়ারমেন্ট নেওয়ার জন্য, কারণ এই দৌড়ঝাঁপের জীবনটা
তার কাছে আর ভালো লাগে না। সে এখন এই সব কিছু থেকে দূরে সরে চলে যেতে চায়। এই জন্য সে চাইছিল রিটায়ারমেন্টের পরে এসব বাচ্চাদের সে টিউশন করে তার জীবনটা শান্তিতে কাটিয়ে দেবে। আর বারবার বিভিন্ন পুলিশ অফিসারদের কাছে হেনস্থা হওয়ার পরে, ধোঁকা খাওয়ার পরে আতিয়া মানসার এখন চায়ের দোকানে বসে গল্প করতে বেশি ভালোবাসে। কিন্তু তারপরেও বলবো, এখনো আতিয়া মানসার অনেক পুলিশ অফিসারদের চাইতে এগিয়ে। আজকে যে জোড়া খুনটা হলো, আপনি তো সেখানে কোনো ক্লুই পাননি, কোনো প্রমাণও পাননি, কিন্তু আমি নিশ্চিত আতিয়া মানসার এই ব্যাপারে আপনাকে নিশ্চয়ই কোনো ইনফরমেশন দিতে পারবে। আপনি কালকে একবার যেয়ে তাকে এই খুনের ব্যাপারে জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন আতিয়া মানসার কতটা ইন্টেলিজেন্ট। যেহেতু গ্রামে মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে 2 জোড়া খুন হয়ে গিয়েছিল, তাই এই ঘটনা নিয়ে চারপাশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডিএসপি চলে আসে আবার লাক্ষ্মীর সাথে দেখা করতে আর জিজ্ঞেস করে এই খুনের আপডেট কি, কিন্তু লাক্ষ্মী তেমন কোনো আপডেটই দিতে পারে না। এরপরে ডিএসপি বলে, আসলে এই কেস নিয়ে অনেক প্রেশার দেওয়া হচ্ছে আমাদের, আর আমি দেখতে পাচ্ছি তুমি এই কেসটাতে অনেক বেশি স্লো। তুমি এক কাজ করো, একটা টিম বানিয়ে নাও, আর যে করেই হোক খুব দ্রুত এই কেসটার সমাধান করার চেষ্টা করো। তখনই লাক্ষ্মী বলে, স্যার, আমার টিমে আমি শুধু আতিয়া মানসারকেই চাই। ডিএসপি বলে, ওকে কি দরকার, ও তো কোনো কাজই করে না। কিন্তু লাক্ষ্মী তাকে রিকোয়েস্ট করে, আর অবশেষে ডিএসপি তার কথা মেনেও যায়। ডিএসপি সেখান থেকে চলে যাবার পরে লাক্ষ্মী দেখা করে আতিয়া মানের সাথে আর বলে, এই জোড়া ক্রাইম সিনের মধ্যে আপনি কি কোনো ক্লু খুঁজে পেয়েছেন বা কোনো প্রমাণ? তখন আতিয়া মান সবকিছু ভুলে সেই ক্রাইম সিনগুলো থেকে সে কি কি পেয়েছে সেগুলো বলতে শুরু করে। আতিয়ামান বলে, দুটো ঘটনায় কিছু কমন বিষয় রয়েছে, যেখানে 2 বাড়িতেই দম্পতিকে খুন করার পরে মেয়েদের গলা থেকে মঙ্গলসূত্র এবং ছেলেদের কোমর থেকে সুতো নিয়ে গেছে খুনি। এছাড়া ক্রাইম সিন দেখে আমার আরও একটা জিনিস মনে হয়েছে, এই খুনগুলো কোনো একজন মানুষ করছে না, বরং এখানে একাধিক বা 3 জন মানুষ সামিল থাকতে পারে। আর তারা খুবই চতুর এবং দুর্ধর্ষ, কারণ 3 জন খুন করার পরে তারা একটা ভুলও করেনি, একটা প্রমাণও সেখানে রেখে যায়নি। আর এই দুটো বাড়ি থেকে কোনো টাকা পয়সা বা গহনা কিছুই চুরি হয়নি। তার মানে এগুলো ডাকাতিও নয়, বরং হয়তোবা প্রতিশোধ নেবার জন্যই কেউ খুন করছে, অথবা কোনো সাইকোর পাল্লায় আমরা পড়েছি। কারণ দেয়ালে তারা রক্ত দিয়ে প্রশ্নবোধক চিহ্ন এঁকে যায়। তার মানে তারা এত বড় সাইকো এবং আত্মবিশ্বাসী যে তারা পুলিশকেও চ্যালেঞ্জ করছে। তাই আমার কাছে মনে হচ্ছে এই সিরিয়াল কিলিংটা সামনে আরও হবে। লাক্ষ্মী এই দুটো কেসে এসব কিছুই ভাবেনি, অথচ আতিয়ামান কত দারুণ ইনফরমেশনগুলো তাকে দিল। এতে লাক্ষ্মী একেবারে ইমপ্রেস হয়ে যায়। এছাড়া আতিয়ামানকে নিয়ে তার মনে যত নেগেটিভ চিন্তাভাবনা ছিল সবকিছু দূর হয়ে যায়। এরপরেই আন্ধারা বর্ডারের পাশে বসবাস করা 2 ভাইকে দেখানো হয়, সুরিয়া আর রবি। তারা দুজনেই ছোটখাটো চুরি করে কয়েকবার জেলেও গিয়েছে। থানায় হাজিরা দেবার জন্য তাদের একটা কারণও রয়েছে। আসলে এই 2 ভাই আগে খুন করেছিল, আর সেটার জন্যই তাদের এখনো মাঝে মধ্যে থানায় এসে হাজিরা দিতে হয়। আর তখনই আমাদের কিছু হিন্টস দেওয়া হয় এই দুজনই সেই কাপলসদের খুন করছিল হয়তোবা। এদিকে দেখা যায় সেই দিন রাতের বেলায় থানায় চলে আসে একজন লোক, আর লাক্ষ্মীকে বলে তার বাড়িতে চুরি হয়ে গেছে। লাক্ষ্মীর একটা কাজ থাকাতে ঘটনাস্থলে সে যেতে পারে না, তার পরিবর্তে চলে যায় আতিয়ামান। আতিয়ামান সেখানে যাবার পরে তার মনে হতে থাকে পুলিশের ব্যাকআপ দরকার, আর এই জন্য সেই বাড়ি থেকে সে পুলিশকে কল করার চেষ্টা করে। কিন্তু ফোনটা হঠাৎ করে ক্রস কানেকশন হয়ে যায়, যার ফলে অন্য থানায় চলে যায়। আর সেই থানার মানুষ তেলুগু ভাষায় কথা বলছিল, আর এতে একটু অবাক হয়ে যায় আথিয়ামান। সেই বাসার মানুষদের জিজ্ঞেস করলে তারা বলে, আসলে স্যার, এটা তো তামিলনাড়ু এবং আন্ধ্রা বর্ডারের মাঝামাঝি গ্রাম, যার ফলে এই গ্রামের অনেক মানুষরাই তেলুগু ভাষায় কথা বলে। এছাড়া মাঝে মধ্যেও ফোনে এমন ক্রস কানেকশন হতে থাকে। তখনই আথিয়ামানের কোনো একটা জিনিস নিয়ে খটকা লাগে। সে সাথে সাথে চলে যায় লাক্ষ্মীর বাসায় আর বলে, ম্যাডাম, যে 2টা ঘটনা আমাদের গ্রামে ঘটেছে, হয়তোবা খুনি আমাদের গ্রামের নয়, বরং অন্য গ্রাম থেকে এসে খুনগুলো করছে। আসলে আমাদের গ্রামটা তামিলনাড়ু এবং আন্ধ্রপ্রদেশের মাঝামাঝিতে অবস্থিত। লাক্ষ্মী তাকে জিজ্ঞেস করে তার এমন কেন মনে হলো যে এই খুনগুলো অন্য গ্রাম থেকে কেউ এসে করছে, আর সেটা আন্ধ্রার গ্রাম। তখনই আথিয়ামান বলে, আসলে প্রথম বাড়িতে যখন খুন হয়েছিল সেই বাড়িতে সে কোনো ক্লুই খুঁজে পায়নি, কিন্তু দ্বিতীয় বাড়িতে খুন হবার পরে যখন ক্রাইম সিনটা সে ভালো করে দেখে, তখন সে ছোট্ট একটা সিগারেটের টুকরো দেখতে পেয়েছিল, আর সেখানে তেলুগু ভাষায় কিছু একটা লেখা ছিল, অর্থাৎ সেই সিগারেটটা অন্য গ্রামের, আন্ধ্রা প্রদেশের কোনো একটা গ্রামের। সহজ ভাষা বলতে গেলে এই খুনিরা তাদের টার্গেট সিলেক্ট করে, আর এরপরেই তামিলনাড়ুতে এসে তাদের খুন করে আবারও তাদের গ্রামে অর্থাৎ আন্ধ্রাতে ফিরে যায়। আর এই জন্য আমরা যখন আমাদের এরিয়াতেই বারবার সার্চ করছিলাম এই খুনের ব্যাপারে আমরা কোনো ক্লুই খুঁজে পাচ্ছিলাম না।
এরপর এই ঘটনা আবারও চলে যায় ১৯৯৫ সালে, অর্থাৎ ওয়েব সিরিজের শুরুতে যে খুনের ঘটনাটা দেখানো হয়েছিল সেই সময়ের ঘটনা। আসলে যাকে খুন করা হয়েছিল ওই সময়টাতে সে ছিল সেই গ্রামেরই সারপাঞ্চ। আর তাকে যেহেতু খুন করা হয়েছিল সেই গ্রামেরই অনেক মানুষ সেখানে আন্দোলন করতে শুরু করে। আর এই জন্য এমএলএ সেখানকার পুলিশ অফিসারকে ডাকে। আর দেখা যায় এই ছিল সেই পুলিশ অফিসার যে সেই সন্ত্রাসীদের সাথে মিলেই সেই সারপাঞ্চকে খুন করেছিল। এমএলএ পুলিশ অফিসারকে বলে, এখনো এই কেসটা ক্লোজ কেন করনি? তখন সেই পুলিশ অফিসার বলে, স্যার এই কেসটা ক্লোজ করতে একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিন, আমি কাউকে এই কেসে ফাঁসিয়ে কেসটা ক্লোজ করে দিচ্ছি। আর এটা থেকেই বোঝা যাচ্ছিল সেই সারপঞ্চকে খুন করার পেছনে সন্ত্রাসী, পুলিশ অফিসার, এমনকি এই এমএলএও জড়িত ছিল। আর এখন খুনের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা বিভিন্ন তালবাহানা শুরু করেছে। এরপরে সুরিয়া আর রবিকে দেখানো হয়, যাদের সুন্দর একটা পরিবার ছিল আর তারা সেই গ্রাম দিয়ে কোথাও যাচ্ছিল। কিন্তু রাস্তার ভিতরে হঠাৎ করেই সেই পুলিশ অফিসার তাদেরকে দেখে ফেলে। আর সুরিয়া আর রবিকে দেখার পরেই তার মাথায় সেই ভয়ানক আইডিয়াটা আসে। সে ভাবে সারপাঞ্চের কেসে এই দুইজনকে ফাঁসিয়ে দেওয়া যাবে। তারও একটা কারণ ছিল। আসলে সুরিয়া আর রবি দুই ভাই ছোটখাটো চুরি করত, আর এতে কয়েকবার ধরাও পড়েছে। তাই তাদেরকে ফাঁসিয়ে দিলে সবাই বিশ্বাস করে নেবে যে তারা খুনও করতে পারে, যেহেতু তারা আগেও ক্রাইম করেছে। দেখা যায় সেই পুলিশ দুই ভাইকে থানায় নিয়ে এসে প্রচন্ড টর্চার করতে থাকে। আর সেই সারপঞ্চের খুনটা যে তারা করেছে সেটা স্বীকার করতে বলে। তারা দুইজনই অবাক হয়ে যায় আর বলে, আমরা তো তাকে খুন করিনি, তাহলে সেটা স্বীকার কেন করব? কিন্তু পুলিশ অফিসার বলে তাদের এসব কিছু জানতে হবে না, তারা শুধু খুনের দোষটা কবুল করবে। এরপরেই তাদের প্রচন্ড টর্চার করা হয় যাতে করে খুনের দোষটা তারা কবুল করে নেয়। কিন্তু দুই ভাই কোনো কিছুতেই সেটা স্বীকার করছিল না। আর এই জন্য দুই ভাইকে রাজি করানোর জন্যই সেই পুলিশ অফিসার সুরিয়ার স্ত্রী এবং তার বোনকে থানায় নিয়ে আসে এবং তাদেরকেও তাদের সামনেই টর্চার করতে থাকে। সেটাও ছিল খুবই অমানবিক, কারণ থানার সবার সামনে এবং দুই ভাইয়ের সামনেই তাদের দুইজনকে নগ্ন করে পেটানো হচ্ছিল। তারা দুই ভাই যখন পুলিশের হাতে পায়ে ধরছিল তখন সেই পুলিশ অফিসার পৈশাচিক হাসি দিচ্ছিল। এছাড়া তখন সেই পুলিশ অফিসার সুরিয়ার স্ত্রীর গলার থেকে মঙ্গলসূত্রটা ছিঁড়ে নেয়। এছাড়া দুই ভাইয়ের কোমর থেকে সেই সুতোও ছিঁড়ে নেয়। এমনকি সুরিয়া আর রবির বাবাকেও থানায় নিয়ে এসে নগ্ন করে টর্চার করতে থাকে। তার কোমরের সুতোও খুলে নেওয়া হয়। অন্যদিকে দুই ভাই তার পরিবারের এই অবস্থা দেখে আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না। আর অবশেষে নিজেদের জীবন বিপন্ন করে তারা পুলিশের কাছে স্বীকার করে নেয় এই খুনের দায়টা তারা স্বীকার করে নেবে। আর এই ঘটনার পরে থেকেই সুরিয়া আর রবির পরিবারটা একেবারে ধ্বংস হয়ে যায়, কারণ সুরিয়া আর রবি খুন না করেও খুনের সাজা পেতে হয়েছে তাদের। এরপরে ঘটনা চলে আসে আবারও বর্তমানে, যেখানে আতিয়ামান লাক্ষ্মীকে বলছিল, ম্যাডাম আমরা যদি এই খুনের ইনভেস্টিগেশনগুলো এখানে বসে করি আমরা কোনো প্রমাণই পাবো না, খুনিকেও ধরতে পারবো না। আর এই জন্য আমাদের আন্ধারার বর্ডার ক্রস করতে হবে, আমাদের উচিত সেখানকার থানায় যেয়ে যোগাযোগ করা। লাক্ষ্মী তার কথা বিশ্বাস করে নেয় আর পরের দিনই তারা চলে যায় সেই জায়গার থানাতে। লাক্ষ্মী এরপরেই তাদের এরিয়াতে যে দুই জোড়া খুন হয়েছে সেই দুই জোড়া খুনের ব্যাপারে বলে এবং কেস ফাইলটা সেই পুলিশ অফিসারকে দেখায় আর জিজ্ঞেস করে ঠিক সিমিলার কাইন্ড অফ মার্ডার তাদের এখানে হয়েছে কিনা। সেই পুলিশ অফিসার কেস ফাইলটা ভালো করে দেখে আর এরপরেই সে আরো কয়েকটা কেস ফাইল নিয়ে আসে আর বলে তাদের এরিয়াতেও এমন বেশ কয়েকটা খুন হয়েছে আর সেই খুনের সংখ্যাটা 76, অর্থাৎ 76। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 76টা একই রকম মার্ডার করা হয়েছে। এটা শুনে তারা তো হতবাক হয়ে যায়। এছাড়া সেই পুলিশ অফিসার জানায় রিসেন্টলি তাদের গ্রামে ঠিক একই রকম আরও একটা মার্ডার হয়েছে আর ঠিক আগের মতোই এই খুনেও তারা কোনো ক্লুই খুঁজে পায়নি, যার ফলে কেস আগাতেও পারছে না। ঠিক তখনই সেই থানায় একটা কল আসে আর সেখানে তারা জানতে পারে তারা যে খুনিকে এতদিন খুঁজে বেড়াচ্ছে সেই খুনিকে তারা খুঁজে পেয়েছে। যার ফলে সেই পুলিশ অফিসার সে অপরাধীকে থানায় ধরে নিয়ে আসে এবং তাকে প্রচন্ড মারধর করতে থাকে। আর ঠিক তখনই আতিয়ামান যখন সেই ক্রিমিনালকে দেখে সে বলে, স্যার থামুন, ওনাকে আর মারবেন না, কারণ আমার কাছে মনে হয় না সে এতগুলো খুন করতে পারে। সেই পুলিশ অফিসার বলে, এটা আপনি কি করে বলতে পারলেন? তখনই আতিয়ামান বলে, আসলে এই যে খুনগুলো হয়েছে এখানে এবং আমাদের গ্রামে সেই খুনগুলোর মধ্যে কমন প্যাটার্নটা ছিল মেয়েদের গলার মঙ্গলসূত্র আর ছেলেদের কোমরের সুতো। কিন্তু রিসেন্টলি যে খুনটা হয়েছে সেখানে মেয়েটির গলার মঙ্গলসূত্র ঠিকই রয়েছে, অর্থাৎ সেটা মিসিং হয়নি। আর যার ফলে এই খুনটা সেই একই খুনই করেনি, বরং অন্য কেউ করেছে। এই লোকটা হয়তোবা রিসেন্ট সেই খুনটাই শুধুমাত্র করেছে, আগের খুনগুলো করেনি। সেই আসামিও বলে, স্যার ঠিকই বলেছে, সবগুলো খুন আমি করিনি, আমি শুধুমাত্র শেষের খুনটাই করেছি।
আসলে আমি আমার প্রপার্টি বিক্রি করে সেই টাকা দিয়ে এই লোকটার সাথে বিজনেস করেছিলাম, কিন্তু সেই লোকটা আমাকে বিজনেসে ঠকিয়ে দিয়েছে, আমার টাকাগুলো মেরে দিয়েছে। আর এই জন্য আমি নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারিনি, তাকে মেরে ফেলেছি। আর আমি সেই দম্পতির খুনগুলো একই রকম ভাবে করেছি, যাতে পুলিশ মনে করে সেই খুনগুলো সেই সিরিয়াল কিলারই করছে। এদিকে দেখা যায় লক্ষ্মীর বাড়ি থেকে আর্জেন্ট কল আসে, যার ফলে তাকে ফিরে আসতে হয়। অন্যদিকে আতিয়ামান বলে সে সেখানে আরো কিছুদিন থাকতে চায়। আসলে এই কেসটার ব্যাপারে সে আরো কিছু ইনফরমেশন নেয়ার জন্য চেষ্টা করছিল। লক্ষ্মী চলে আসে, আর থানায় আসার পরে জানতে পারে তাদের গ্রামে ঠিক একই রকম ভাবে আরো এক জোড়া খুন হয়েছে। লক্ষ্মীর সাথে সাথেই তার টিম নিয়ে সেই গ্রামে চলে আসে, কিন্তু দেখা যায় গ্রামে ঢুকতেই তারা বাধা পেয়ে বসে সেই গ্রামবাসীর ওপরে। আসলে এই গ্রামবাসীরা পুলিশের উপরে কখনো বিশ্বাসই রাখে না। আসলে ইতোমধ্যে এই খুনটা নিয়ে ৩ জোড়া খুন হয়ে গেল, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। তখন লক্ষ্মী গ্রামবাসীকে বোঝায়, আমরাও আপনাদের মতোই মানুষ, আমরা আমাদের দিনরাত এক করে খুনিকে ধরার চেষ্টা করছি, আর আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা নিশ্চয়ই তাদেরকে ধরে ফেলবো। এছাড়া এই খুনিদের ধরতে আমাদের আপনাদেরও সাহায্য লাগবে। আমার এই গ্রাম থেকে ১০ জন ভলেন্টিয়ার লাগবে, যারা এই গ্রামে তদারকি করবে যে বাইরে থেকে নতুন কেউ বা অপরিচিত কোনো লোক এই গ্রামে প্রবেশ করে কিনা। ঠিক তখনই দেখা যায় সেই গ্রামবাসীদের ভেতরে রবি আর সুরিয়াও ছিল। তারাও এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পুলিশের সব কথা শুনে ফেলে। এদিকে আতিয়ামান তার পুলিশের গাড়িটা নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যায়। তাদের গাড়িটা এমন এক জায়গায় বন্ধ হয়ে যায় যেখানে আশেপাশে কোনো বাড়িঘরই ছিল না। তখনই ভালো করে দেখার পরে দেখতে পায় দূরে একটা বাড়িতে লাইট জ্বলছে। তারা সেখানেই চলে যায়। সেই বাড়িতে নক করার পরেই দেখা যায় একজন বৃদ্ধ মহিলা দরজা খোলে। আতিয়ামান তাকে বলে, আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আর এত রাতে আমাদের কোথাও যাওয়ার জায়গাও নেই, আমরা কি এই বাড়িতেই রাতটা কাটিয়ে দিতে পারি? সেই বৃদ্ধ মহিলাও তাদেরকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। দেখা যায় সেই বাড়িতে একটি মেয়েও ছিল, যে হঠাৎ করেই পুলিশ অফিসারদের দেখার পরেই অসুস্থ হয়ে পড়ে, তার খিঁচুনি শুরু হয়ে যায়। আতিয়ামান যখন এটা দেখতে পায়, সে সাথে সাথে মেয়েটির হাতে চাবি দিয়ে দেয়, যার ফলে মেয়েটি সেখানেই সুস্থ হয়ে পড়ে, যার ফলে মেয়েটি সেই যাত্রায় বেঁচে যায়। তখন বৃদ্ধ মহিলা আতিয়ামানকে বলে, আপনারা এখানে ছিলেন তাই মেয়েটি সময় মতো বেঁচে গেল, নয়তোবা ওর বিপদ হতে পারত। সকালবেলায় যখন আতিয়ামান এবং তার ড্রাইভার বের হয়ে পড়ে যাবার জন্য, ঠিক তখনই সেখানে রবি আর সুরিয়া চলে আসে। রবি আর সুরিয়া পুলিশকে সেখানে দেখার পরে প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই দেখা যায় সেখানে বৃদ্ধ মহিলা চলে আসে, আর রবি আর সুরিয়াকে বলে, তোমার বোনের গতকাল রাতেও খিঁচুনি উঠেছিল, এই পুলিশ অফিসার এখানে থাকার কারণে তোমার বোন বেঁচে গিয়েছে। আসলে এই বাড়িটা রবি আর সুরিয়ারই ছিল, আর এই দুই ভাই ছিল যাদেরকে জোর করে সেই সারপাঞ্চের খুনের দায়টা নিতে বলা হয়েছিল। এদিকে সুরিয়া আর রবি তারা ভাবতে থাকে পুলিশ হয়তোবা তাদেরই ধরতে এসেছে, আর এই জন্য তারা ভয় পেয়ে গিয়েছিল। আর এই জন্য তারা ভেবেছিল তারা হয়তোবা আথিয়ামানকে এখানেই মেরে ফেলবে, কিন্তু তার মায়ের কথা থেকে তারা জানতে পারে আথিয়ামান তাদের সন্দেহ করছে না। এদিকে আথিয়ামানও জানতো না যে এই দুইজনই হচ্ছে সেই সিরিয়াল কিলার, এই জন্য সে তাদের সাথে একেবারে স্বাভাবিকভাবেই কথা বলতে থাকে। রবি আর সুরিয়াও যখন বুঝতে পারে যে তারা নিরাপদ রয়েছে, তারাও আতিয়ামানকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে আসতে দেয়। অন্যদিকে লক্ষ্মীর কাছে আবারও কল আসে, আর জানা যায় সেই গ্রামে আবারও খুন হয়ে গেছে। লক্ষ্মীর সাথে সাথেই তার টিম নিয়ে সেখানে চলে যায়, আর দেখা যায় এবারের খুনটা ভিন্ন ছিল, কারণ সেখানে মহিলাটা মিসিং ছিল, শুধুমাত্র পুরুষকে খুন করা হয়েছে। এরপরে লক্ষ্মী তার টিম এবং কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সেই মিসিং মহিলাকে খুঁজতে বের হয়ে যায়। কিছুক্ষণ খোঁজার পরেই দেখা যায় ক্ষেতের ভেতরে তাকে কাকতারুয়ার মতো বেঁধে রাখা হয়েছিল, আর সেও ছিল মৃত, কিন্তু সে এখনো বেঁচে ছিল। আর এই জন্য লক্ষ্মী তাকে তাড়াতাড়ি উদ্ধার করে হসপিটালে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় গ্রামবাসীরা সেখানে জড়ো হয়ে গিয়েছিল, আর সেই ভিড়ের ভেতরে তারা দুজনে এই সবকিছু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এদিকে আথিয়ামান সেই গ্রামে বারবার যে বিভিন্নভাবে ইনভেস্টিগেশন করছিল। বেশ কয়েকজনের সাথে কথা বলে আথিয়ামান জানতে পারে বেশ কয়েক বছর আগে এই গ্রামেরই সারপাঞ্চকে খুন করে ফেলা হয়েছিল, আর পুলিশ কোনোভাবে এই কেসটাকে ধামাচাপা দিতে চাইছিল, এটা সেই গ্রামবাসীরা জানতো। আর শুধুমাত্র সবাইকে দেখানোর জন্য কেসটা ক্লোজ করার জন্য সুরিয়া আর রবিকে এই কেসটাতে ফাঁসিয়ে দিয়েছিল, এবং তাদেরকে বাধ্য করেছিল এই কেসটার দায় স্বীকার করে নেবার জন্য। আর যখন তারা জেল থেকে বের হয়, তাদের পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছিল। আর এই বিষয়টা যখন আথিয়ামান জানতে পারে, সে প্রচন্ড অবাক হয়। এদিকে দেখা যায় সুরিয়া আর রবি
পুলিশ যাতে তাদের সন্দেহ না করে তাই তারা এখনো ছোটখাটো চুরি করে, যাতে করে পুলিশ মনে করে যে তারা এখনো চুরির পেশা ধরে রয়েছে। আর খুব ছোট্ট একটা জিনিস চুরি করতে যেয়ে এবার তারা দুজনেই ধরা পড়ে যায়। একজন কনস্টেবল তাদের জেলে নিয়ে আসে, কিন্তু সেখানকার পুলিশ অফিসার বলে, এত ছোটখাটো চুরির জন্য যদি সবাইকে লকআপে ভরো তাহলে লকআপের জায়গা শেষ হয়ে যাবে। এক কাজ করো, এদের স্টেটমেন্ট রেখে এদের ছেড়ে দাও, আর সাথে তাদের ফিঙ্গারপ্রিন্টটাও রেখে দাও। সেই কনস্টেবল সেটাই করে, তাদের ফিঙ্গারপ্রিন্ট রেখে তাদের দুজনকেই আবারও ছেড়ে দেয়। এদিকে লাক্ষ্মীর এরিয়াতে নতুন যে খুনটা হয়েছে সেখানে বেশ কিছু ফিঙ্গারপ্রিন্ট তারা পায়, আর এই জন্য লাক্ষ্মী ভাবে এই ফিঙ্গারপ্রিন্টগুলো নিশ্চয়ই আন্ধারা বর্ডারের থানায় পৌঁছে দেওয়া দরকার। সেখানকার ক্রিমিনালদের সাথে ম্যাচ করলে হয়তোবা তারা কিছু প্রমাণও পেতে পারে। লাক্ষ্মী সেই ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়ে সেখানে চলে আসে, আর সেগুলো ম্যাচ করা হয়, আর দেখা যায় রবি আর সূর্যার ফিঙ্গারপ্রিন্টের সাথে সে ফিঙ্গারপ্রিন্টগুলো ম্যাচ করে যায়। আর তখনই তারা বুঝতে পারে তারা যে সিরিয়াল কিলারকে খুঁজে বেড়াচ্ছে সেটা হচ্ছে রবি আর সূর্যা। অন্যদিকে তখনই আথিয়ামান কল করে লাক্ষ্মীকে আর বলে, আমি জানতে পেরে গিয়েছি সেই সিরিয়াল কিলারকে, তারা হচ্ছে রবি এবং সূর্যা। আসলে আথিয়ামানও অন্যভাবে ইনভেস্টিগেশন করে কনফার্ম করে ফেলেছিল। এরপর আর কি, দুই প্রদেশেরই পুলিশ চলে যায় রবি আর সূর্যার বাড়িতে, কিন্তু সেটা তালাবদ্ধ ছিল। যখনই কেউ একজন খুলতে যায় সে একটা কারেন্টের শক খায়। তারা আগেই জানতো তারা ধরা পড়ে যাবে, আর এই জন্য তারা বাড়ি খালি করে এখান থেকে পালিয়ে গেছে। এরপরে আথিয়ামান দরজা ভেঙে ফেলে আর দেখতে পায় ভেতরে কেউ নেই। আথিয়ামান তখন বলে, এদের বোনের সমস্যা রয়েছে, মাঝে মধ্যে একে হসপিটালে নিয়ে আসা হয় চিকিৎসা করানোর জন্য, তাই আমরা যদি হসপিটালগুলোতে নজর রাখি অবশ্যই আমরা এদের ধরতে পারবো। অন্যদিকে রবি আর সূর্যাকে দেখা যায় কোথাও বসে খাবার খাচ্ছিল, আর তখনই টিভিতে তারা সেই পুলিশ অফিসারকে দেখতে পায় যাদের জন্য তাদের জীবন এবং পরিবার দুটোই ধ্বংস হয়ে গেছে। রবি সূর্যাকে বলে, আমাদের জীবন যে ধ্বংস করেছে তাকে আমি দেখতে পেয়ে গেছি, তুমি এক কাজ করো, আমাদের বোনকে হসপিটালে নিয়ে যাও, আর আমি সেই পুলিশ অফিসারকে খুন করে আসছি। এতে সূর্যাও রাজি হয়ে যায়। রবি চলে যায় সেই পুলিশ অফিসারকে খুন করার জন্য। অন্যদিকে সূর্যা চলে যায় হসপিটালে, কিন্তু দুই জায়গায় তাদের কপাল খারাপ ছিল, কারণ সেখানে সেই পুলিশ অফিসারকে খুন করার আগেই তাকে অন্য পুলিশ অফিসাররা ধরে ফেলে। অন্যদিকে আথিয়ামান এবং লাক্ষ্মী সেখানে ওত পেতে বসেছিল। যখনই সূর্যা সেই হসপিটালে যায় তারা তাকে ধরে ফেলে। এরপরে আথিয়ামান সূর্যাকে তাদের থানায় ধরে নিয়ে আসে আর জিজ্ঞেস করে, তোমরা এতগুলো খুন কেন করেছো? রবি তখন বলে, সেই পুলিশ অফিসার আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে, খুন না করেও খুনের দায় স্বীকার করে নিতে হয়েছে, আর সেই পুলিশ অফিসার ইচ্ছে করেই আমাদের সাথে এসব করেছে। আমাদের চোখের সামনেই আমাদের পরিবারের মেয়েগুলোকে তারা নগ্ন করে পিটিয়েছে, আমার বাবাকে নগ্ন করে পিটিয়েছে। এমন অপমান সহ্য করতে না পেরে আমার বাবা আর মা দুজনেই সুইসাইড করেছে। আমার বোন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, আর এখন যখনই সে পুলিশের পোশাক পরা কাউকে দেখতে পায় তার খিঁচুনি শুরু হয়ে যায়। আসলে ওই দিনের ঘটনার পরে সে পুরোপুরি পাগল হয়ে গেছে। আমরা যখন জেল থেকে বের হই তখন আমরা আমাদের পরিবারটাকে নিজের চোখে ধ্বংস হতে দেখেছি, আর তখনই আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছিলাম যে পুলিশ ডিপার্টমেন্ট আমাদের জীবনটাকে নরক বানিয়ে তুলেছে, আমরা সেই পুলিশ ডিপার্টমেন্টের ওপরেই প্রতিশোধ নেব। আমাদের সেই কেসটাতে অনেক মানুষ মিথ্যা সাক্ষীও দিয়েছিল, আর এই জন্য বের হবার পরেই পুলিশ ডিপার্টমেন্টের বেশ কিছু মানুষকে এবং যারা যারা সাক্ষী দিয়েছে তাদেরকেও আমরা আমাদের মতো করে শাস্তি দিয়েছি, অর্থাৎ খুন করেছি। আর আমাদের চিহ্ন হিসেবে সে মঙ্গলসূত্র এবং কোমরের সুতো নিয়ে এসেছি। সেই পুলিশ অফিসার আমাদের পরিবারের সাথে যেমনটা করেছিল আমরাও মারার আগে সেই সব ভিকটিমদের সাথে তেমনটাই করেছি। আমরা দুই ভাই সেই পুলিশ অফিসারকে মারার জন্য অনেক খুঁজেছিলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। সেই দিন টিভিতে আবারও যখন সেই পুলিশ অফিসারকে আন্ধ্রপ্রদেশে আসতে দেখেছিলাম তখন আমরা ঠিক করেই নিয়েছিলাম এবার তাকে খুন করে আমরা আমাদের প্রতিশোধ পূর্ণ করব। এদিকে দেখা যায় ডিএসপি সেখানে চলে আসে। আথিয়ামান আর লাক্ষ্মীকে বলে, এই সূর্যা হচ্ছে আন্ধ্রপ্রদেশের বাসিন্দা, তাই সেখানকার পুলিশরা বলছে সূর্যাকে সেখানে পাঠিয়ে দিতে হবে। আথিয়ামান বলে, সূর্যার কাছে আমার আরো কিছু জিজ্ঞাসা করার আছে, আমি ওর কাছ থেকে আরো কিছু ইনফরমেশন নিতে চাই। সেই পুলিশ অফিসার এদের দুই ভাইকে কেন ফাঁসিয়েছিল, সেই সারপাঞ্চকে কে খুন করেছিল, এই বিষয়গুলো আমি জানতে চাই। ডিএসপি তখন বলে, তুমি এগুলো জেনে কি বা করবে, আর এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করাও ঠিক নয়, কারণ আমাদের এরিয়াতে মাত্র 4 জোড়া খুন হয়েছে, অথচ তাদের এরিয়াতে এর থেকে অনেক বেশি খুন হয়েছে, তাই তাদের মাথা ব্যথাটাও বেশি।
এছাড়া অপরাধীও সেই প্রদেশেরই, তাই সেখানকার পুলিশের হাতে তাকে সমর্পণ করো। আথিয়ামান না চাওয়ার সত্ত্বেও ডিএসপির কথা মতো সুরিয়াকে নিয়ে যায় আন্ধ্রা বর্ডারের পুলিশদের কাছে সমর্পণ করে দেবার জন্য। এইদিকে সেই পুলিশ অফিসার যখন রবি এবং সুরিয়ার ব্যাপারে জানতে পারে, তখন সেই প্রদেশে পুলিশের সাথে হাত মিলিয়ে রবি আর সুরিয়াকে নির্জন একটা জায়গায় নিয়ে আসে তাদেরকে ইনকাউন্টার করে মেরে ফেলার জন্য। এদিকে রবি আর সুরিয়া আফসোস করতে থাকে তারা এত এত মানুষকে খুন করেছে, এত এত মানুষকে শাস্তি দিয়েছে, কিন্তু তাদের জীবন ধ্বংস করার জন্য মূল যে ইন্সপেক্টর দায়ী তারা এখনো তাকেই খুন করতে পারেনি। দেখা যায় সেই পুলিশ অফিসারের অর্ডারেই রবি আর সুরিয়াকে সেখানেই ইনকাউন্টার করে মেরে ফেলা হয়, কিন্তু এই বিষয়টা আথিয়ামানের একেবারেই ভালো লাগে না। আথিয়ামানের রবি আর সুরিয়ার জন্য কষ্ট হতে থাকে, তার মনে হতে থাকে তাদের ডিপার্টমেন্ট পুরো একটা পরিবারকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে। এর কয়েকদিন পরেই দেখা যায় লক্ষ্মী আবারও দেখা করতে আসে আথিয়ামানের সাথে সেই চায়ের দোকানে। লক্ষ্মী আথিয়ামানকে বলে, রবি আর সুরিয়ার কেসটা হাতে নেওয়ার পরেও আমরা অনেক খেটেছি, কিন্তু ফলাফল কিছুই হাতে পাইনি, অর্থাৎ সব ক্রেডিটই নিয়ে গেছে অন্য প্রদেশের পুলিশ অফিসাররা। আর আমি শুনলাম আপনি নাকি রিটায়ারমেন্ট নিয়ে নেবেন। তখনই আথিয়ামান বলে, সুরিয়াকে যখন আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম সে আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে। সেই সারপাঞ্চকে কেন খুন করেছে, কারা খুন করেছে, এর পেছনে কে কে রয়েছে, সেই সব কিছু সুরিয়া আমাকে বলে গিয়েছিল। তখনই আথিয়ামান একটা মজার কথা বলে আর বলে, আমার রিটায়ারমেন্ট নেওয়াটা এখন নির্ভর করবে এই বিস্কিটের ওপরে। এই বিস্কিটটা এখন আমি চায়ের কাপে ডোবাবো, যদি এটা ভেঙে যায় তাহলে আমি রিটায়ারমেন্ট নিয়ে নেব, আর যদি না ভাঙে তাহলে এই কেসটা আমি আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করব। দেখা যায় আথিয়ামান যখন সে বিস্কুটটা ডোবায় চায়ের কাপে সেটা ভেঙে যায় না, তখন লক্ষ্মীও খুশি হয়ে যায়, অর্থাৎ আথিয়ামান রিটায়ারমেন্ট নেবে না, এই কেসটা আবার ইনভেস্টিগেশন করবে। রবি আর সুরিয়ার সাথে যে অন্যায়টা হয়েছিল আর যারা সেটা করেছিল সেই সবকিছু সে খুঁজে বের করবে। আর সেই সবকিছুই দেখানো হবে এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে। ওয়েব সিরিজটির প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।